12 বছর ধরে চুটিয়ে প্রেম আর ঝগড়া করার পর আমরা বিয়েটা সেরেই ফেললাম। তারপর 3-4 দিনের মধ্যে অষ্টমঙ্গলার পাট চুকিয়ে চললাম হানিমুনে বালি। আজকের ব্লগটা আমাদের 9 দিনের বালি ট্রিপের প্রথম দিনটাকে নিয়ে। হ্যালো গাইস, আমরা এবারে আমাদের হানিমুন ট্রিপের জন্য যাচ্ছি বালি, ইন্দোনেশিয়া। ও যদি ভালো বলতে পারে না, আমি ভালো বলি, তাই আমি শুরুটা করছি, বাকিটা ও কমপ্লিট করবে। ফ্লাইট হচ্ছে কি 1 ঘন্টা লেট আছে, তো সেই জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে একটা ডিলে হওয়ার জন্য ব্যবস্থা করেছে। অ্যাকচুয়ালি ও খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে পাগল হয়ে যাচ্ছে, তো এখন খাবে। আচ্ছা, সৈকত এখন কিন্তু স্যান্ডউইচটা খাচ্ছে। হ্যাঁ, এটা বলার আছে এই কারণেই, কারণ অনেকদিন খাইনি, অভুক্তর মতন খাচ্ছে। ছেলেটা যেন খেতেই পায়নি অনেকদিন, এই বিয়ে করি তাও খাচ্ছে। দুটো ফটো আমাকে ধরে দেয়নি, কি বলবো আর। আমরা এখন চলেছি হানিমুনে বালির উদ্দেশ্যে ভায়া সিঙ্গাপুর। ফ্লাইট অলরেডি 1 ঘন্টা লেট আছে, দেখা যাক কতদূর কি হয়। এখনো পর্যন্ত যতগুলো এয়ারলাইন্সে ট্রাভেল করেছি তার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সটা বেস্ট লাগলো। ফ্রি ওয়াইফাই, ট্যাবলেটে নেটফ্লিক্স, দারুণ সব খাবার আর ড্রিঙ্কস ফ্রি, আর কি চাই। নেটফ্লিক্সে মুভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমটা ভাঙলো পাইলটের অ্যানাউন্সমেন্ট শুনে, আর চোখ খুলতেই দেখি এই দৃশ্য। মেঘেদের রাজ্যে সূর্যোদয় দেখতে দেখতে প্রায় 12 বছর আগে আমাদের প্রেম শুরুর দিনগুলোর কথা মনে পড়ে গেল। সেদিনও টিনা ছিল পাশে। বাসের জানালা দিয়ে পড়ন্ত সূর্যের আলোটা টিনার মুখের ওপর পড়ছিল। একটা কবিতাও লিখেছিলাম। যাকগে, নূতন দেশে নূতন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করে আছে ভেবেই মনটা ভালো হয়ে গেল। দিলাম টিনাকে একটা রাম চিমটি। ওঠ, বাইরের দিকে তাকা, সিঙ্গাপুর দেখা যাচ্ছে। সিঙ্গাপুরে ল্যান্ড করার আগেই পাইলট অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিয়েছিল যে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে 2 নম্বর টার্মিনালে, আর আমাদেরকে ডেনপাসার যাওয়ার ফ্লাইট ধরতে যেতে হবে 3 নম্বর টার্মিনালে। 2 নম্বর টার্মিনাল থেকে 3 নম্বর টার্মিনাল যাওয়ার জন্য আমাদেরকে স্কাই ট্রেন ধরতে হবে, যেটার জন্য আমরা এখন হাঁটতে থাকলাম। এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফেদেরকে জিজ্ঞেস করতেই তারা দেখিয়ে দিল কোন দিকে যেতে হবে স্কাই ট্রেন ধরার জন্য। সিঙ্গাপুর এয়ারপোর্টটা অসাধারণ। তবে আজকে আমাদের বেশিক্ষণ সময় নেই, কারণ 1 ঘন্টার মধ্যে আমাদেরকে নেক্সট ফ্লাইট ধরতে হবে।
তবে শিলেদার্সের জুতোটা বিট্রে করলো, এত যন্ত্রণা হচ্ছিল যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকলাম দুজনে। ফেরার দিন আমাদের 5 ঘন্টার মতো লে ওভার আছে এখানে, তাই ওই দিন আমরা এয়ারপোর্টটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারবো। স্কাই ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো আমাদের ফ্লাইটটা যে গেট থেকে ছাড়বে সেখানে পৌঁছতে। আমরা অলরেডি লেট হয়ে গেছি, আর 20 মিনিটের মধ্যে ফ্লাইট ছাড়বে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রত্যেকটা ফ্লাইটে এরকম 3D ম্যাপ দেখতে পাওয়া যায় ট্যাবগুলোতে, যেখান থেকে লাইভ লোকেশনও দেখতে পাওয়া যায়। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন বালির ডেনপাসার এয়ারপোর্টের দিকে। জানালা দিয়ে বাইরেটা দেখে আর ফ্লাইটের 3D ম্যাপটা দেখতে দেখতে যেটা মনে হলো যে উবুদের ওপর দিক দিয়ে আমরা যাচ্ছি, বাঁদিকে আমরা নুসা পেনিদা আইল্যান্ডটাও দেখতে পেলাম। আমরা এখন ডেনপাসার এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছি। সামনে ওটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সম্ভবত নুসা দুয়া। ডেনপাসার এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা গেলাম ভিসা অন অ্যারাইভালের জন্য। এখানে অন অ্যারাইভাল ভিসার জন্য কোনো ডকুমেন্টসই লাগলো না। যেমন থাইল্যান্ডে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল এবং আমাদের থাকার জায়গাগুলোর প্রমাণ দিতে হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছুই লাগলো না। আমরা ডিরেক্ট কাউন্টারে যেতে ওখানে 6.5 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়া নিল দুজনের জন্য। তো তারপর আমাদের পাসপোর্টে ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিল। ভিসা পাওয়ার পরে আমরা ইমিগ্রেশনে গেলাম। ভিসা ও ইমিগ্রেশনের পর আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিলাম। ইমিগ্রেশন ক্লিয়ার করার পরেও এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হলো। ওখানেই সিস্টেম আছে, তাতেই করতে হবে, এবং ওটা রেজিস্ট্রেশনের পরে একটা টোকেন বেরোবে, যেটাকে নিয়ে এক্সিট গেটে সাবমিট করার পরে আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা একটা ক্লুক বুক করেছিলাম আগে থেকে। তো ওরা মেসেজ করে দিয়েছিল যে এয়ারপোর্ট থেকে বেরোনোর পরেই ক্লুকের যে কাউন্টার থাকবে ওখানে আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করবে। তো সেখানে যেতেই দেখলাম আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছে। Very good. Yeah, we are going to Nusa Penida for 1.5 days. When you go there? 11 and 12. And on 10th we will go to Gili Island. Oh, Gili also? Yeah. Oh, Gili not Bali. Yeah, Gili I is know. the Lombok. Yeah. Gili Trawangan, Gili Menu, Yeah, Gili Air. Trawangan. We are going to Gili Trawangan. For them don't have the car, transportation. Yeah, hard. Only bicycle. Yeah, bicycle. Yeah, no machine. Yes. How many time come to Bali? For the first First time. time. Oh, first time. This is a gate Bali. I call it Gapura, like this. Okay. In Lempuyang also like this. Yeah. This is a famous. the style gate in Bali like Yeah, this. yeah. I call it Gapura. So you are Hindu or? Yes, Hindu. Bali is majority Majority Hindu. 15%. This is the Gatot Kaca statue. Okay. Wow. এটা ঘটোৎকচের স্ট্যাচু ছিল। আমি ইন্ডিয়াতেই কোনোদিন ঘটোৎকচের স্ট্যাচু দেখিনি। তোমরা কেউ দেখে থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও। Sadewa, Nakula, Bhima they are behind. আচ্ছা, এখানে নকুল সহদেব ভীম মানে প্রত্যেকটা পাণ্ডবের হচ্ছে ভিডিও আছে, এই ফটো আছে, মানে সরি স্ট্যাচু আছে, কি বলছি আমি। Everywhere you can see the Yeah, statue. In Ubud. Later you can see the statue Bhim. ওকে, Bhim in the front. আমরা এখন বালি সম্পর্কে জানছি, আমাদের ইন্টারাকশন হচ্ছে দাদা। what is your name? Me? Your name? Fario. ফারিও। তো আমাদেরকে ফারিও দা বলছে এখন বালি সম্বন্ধে।
They are trying to create a vlog. Oh, you vlog, huh? YouTuber. Hi guys. Hi guys. Hi guys. Not great ones, but we try to do. I'm already in Bali. যেখানেই দেখি না কেন চারদিকে হচ্ছে গিয়ে মহাভারত রিলেটেড অনেক স্ট্যাচু আছে। Indonesia next week election. Election? Yeah, it's the practical. अरे okay. Very corrupted politicians in India. So what's the scene in Indonesia? Same man. Your president Narendra, right? Not president, prime minister. Prime minister. Narendra Modi. Narendra Modi is our prime minister. Oh, in Indonesia, president. Okay. Different. Yeah. Minister. Sorry, in India, uncountable parties. Parties. You can't count. Party, politics. Yeah. Politic parties or Lots of political parties are there. Yeah, really? Yeah. So in Indonesia also now is the কোনো নতুন জায়গায় গেলে সেখানকার লোকাল মানুষজনের সাথে আমি প্রচুর কথা বলি। আমার খুব ভালো লাগে তাদের মুখ থেকে তাদের কালচার, তাদের জায়গাটা সম্বন্ধে জানতে। তো এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। ফারিওদার সাথে গল্প করতে করতে কখন যে সেমিনারের দিকে কাছাকাছি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এখানে মেজরিটি হিন্দু হলেও এদের কালচারটা কিন্তু অনেকটা আলাদা আমাদের থেকে। যেমন বিয়ের অনুষ্ঠান মানে এদের কাছে মন্দিরে গিয়ে প্রে করা। বিভিন্ন কথার মাধ্যমে যেটা মনে হলো এখানে পুরোহিত বা ব্রাহ্মণের কনসেপ্টটাও নেই। খুব ভালো লাগলো শুনে যে সবাই নিজের মতো করে পুজো করে, এটাই তো হওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আমরা এখন সেমিনাকের দিকে যাচ্ছি। এখন আমাদের দাদা নিয়ে যাচ্ছে, উনি চারিদিক সম্পর্কে ওরিয়েন্টেশন দিচ্ছে। এখানে অধিকাংশ লোকই হিন্দু, তো অনেক কিছুই আমরা স্ট্যাচু দেখলাম, যার মধ্যে ভীমের ছিল, কর্ণের ছিল, বেশিরভাগ মহাভারত রিলেটেড স্ট্যাচু আছে এখানে। আর লোকেশন তো খুবই সুন্দর, চারিদিকটা একদম। তবে যেটা আমরা ভেবেছিলাম যে প্রচন্ড বৃষ্টি হবে, মনসুন সিজনে যাচ্ছি, কিন্তু বৃষ্টি সেরকম হয় না। দাদা যেটা বললো যে সকালের দিকে বৃষ্টি হয় মাঝে মধ্যে, কিন্তু সেরকম ভাবেও হয় না। না হয়, কিন্তু এ মাসটা ওদের এখানে রেনি সিজনে, আমাদের জন্য ভালো, হানিমুনটা ভালো কাটবে। এখন হয়নি। এটা কিসামাটান কুটা উতারা এয়ারবিএনবি, হোস্টেড বাই রস। লোকেশনটা হচ্ছে সেমিনাক বিচের কাছাকাছি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মোটেল মেক্সিকোলা, খুব ফেমাস একটা ক্লাব। সন্ধ্যের দিক করে যাওয়ার ইচ্ছে আছে। জায়গাটা ছোট কিন্তু খুব সাজানো গোছানো। সুইমিং পুল আছে একটা, পরিষ্কার। হ্যাঁ, কটেজ টাইপের ব্যাপার আছে। চারদিকে প্রচুর গাছপালা আছে। একটু আগে রসের সাথে কথা হচ্ছিল, এটা জ্যাকফ্রুট কাঁঠাল গাছও আছে এখানে, ফুলও হয়েছে, খুব ভালো লাগছে। এটা আমাদের কটেজ। এখন আমরা আমাদের কটেজে ফিরে যাচ্ছি। এটা আমাদের কটেজ। জায়গাটা খুব সুন্দর, পুরো গাছের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এখানে ডাইনিংটা হচ্ছে গিয়ে ওপেন এয়ার, মানে বাইরে আছে। উপরটাতে একটা ফাঁকা জায়গা আছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়। তো বেসিক্যালি অনেকে মিলে এলে এখানে আড্ডা ফাড্ডা খুব ভালো মারা যাবে। এটা রুম। আমরা একটু আগেই হচ্ছে গিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে লাগেজগুলোকে রেখেছিলাম, কারণ সারাদিনের জার্নি তো, ফলে একটু ফ্রেশ হতে হয়েছিল, তাই লাগেজগুলো রাখা আছে। টিভি আছে, ওয়াইফাই আছে। এখানে ওরা যেরকম এয়ারবিএনবিতে হয়, এখানে কোনো ওরকমভাবে ওয়েটার থাকে না, কিন্তু স্টাফ অ্যাসিস্ট্যান্ট থাকে। তো হোয়াটসঅ্যাপে কল করলে করা যায়। উপরটা কাঠের পাটাতন দিয়ে ঘেরা। আর এটা আমাদের বেডরুম। এটা আমাদের বেড। 2,000 টাকা করে নিয়েছে পার নাইট নিচ্ছে। তো 2,500 টাকা এটা ঠিকই আছে। এটা সেমিনাক বিচের কাছাকাছি। এখানে হচ্ছে ওয়াশরুমটা, এখানে আছে একটা ওয়াশরুম আছে, এটা বাথটবও আছে। এখানে ওরা একটা জলের এও দিয়েছে। এখানে জলের খুব সমস্যা,
একটা জলের ফিল্টার দিয়েছে, মোটামুটি ভালোই। 2000 টাকা, 2500 টাকার রেসপেক্ট এটা খারাপ নয়, ভালোই হোটেল, ভালোই একটা এয়ারবিএনবি। আর আমরা তো বেশিক্ষণ রুমের মধ্যে থাকবো না, ফলে ঠিক আছে। দুপুরে সুইমিং পুলে বিয়ার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমরা ফিন্স বিচ ক্লাবের দিকে। ফিন্স বিচ ক্লাব বালির একটা অন্যতম পপুলার বিচ ক্লাব। আমাদের এয়ারবিএনবিটা থেকে ফিন্স বিচ ক্লাব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আমরা দুটো গ্র্যাব বাইক করে এখন যাচ্ছি ফিন্স বিচ ক্লাবের দিকে। দুটো বাইকে 15,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া করে প্রায় 30,000 ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো লাগছে। দুপুরে ভিডিও বানানো হয়ে গেলে আমি সামনের কেমার্টটাতে গেছিলাম। সেখানে গিয়ে 1,80,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া দিয়ে 6টা বিয়ার কিনেছিলাম। তবে শুধু বিয়ার কিনিনি, বিয়ারের সাথে জলও কিনেছিলাম, জল এবং চিপস। জীবনে প্রথমবার হিসাব করতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড়, সবই হাজার বা লাখে। একটা 1 লিটার জলের বোতলের দাম 10,000 ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো নিল। তার সাথে একটা চিপসের দাম ছিল প্রায় 15,000 ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। শূন্য গুনতে গুনতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ফিন বিচ ক্লাবে কোনো এন্ট্রি ফিস লাগে না, তবে ক্যামেরা বা ড্রোন কিন্তু অ্যালাউড নয়। এখানে সুইমিং পুলে নামার জন্য কোনো টাকা পয়সা লাগে না, তবে বিচের ধারে যদি কোনো বেড নিতে চাও বা সিটিং এরিয়া যদি তোমরা বুক করতে চাও তাহলে কিন্তু টাকা লাগবে ভালো রকম। পুরো জায়গাটার ভাইবটা এতটাই সুন্দর যে আমারও ইচ্ছে করছিল সুইমিং পুলটাতে নামি, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে নামার আমি রিস্ক নিতে পারলাম না, কারণ এখনো 9টা দিন আমাদেরকে এখানে কাটাতে হবে। তবে যদি খুব ভালো করে জায়গাটাকে এনজয় করতে হয় তাহলে মোটামুটি 10 লাখ থেকে 12 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো লাগবে। লাইভ মিউজিক, অ্যামেজিং ভাইব, সামনে সমুদ্র, এখানে সারাটা দিন কিন্তু কেটে যেতে পারে। ফিন বিচ ক্লাব থেকে সানসেটটা দারুণ লাগে দেখতে। যদি কেউ ড্রিঙ্ক নাও করে তারও এখানে খুব ভালো লাগবে। এখানে অনেকগুলো সিটিং এরিয়া আছে। আমরা যেখানে বসেছিলাম সেটা সমুদ্রের ধারেই। এবং আজকে এখানে একটা অফার চলছিল, একটা ককটেলের সাথে আরেকটা ককটেল ফ্রি। সঙ্গে আমরা নিয়েছিলাম ক্রিস্পি পোর্ক বেলি, যেটা খুব টেস্টি ছিল, এবং আমাদের টোটাল বিল হয়েছিল 3 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো, যেটা আমরা ক্রেডিট কার্ডের থ্রুতে পে করেছিলাম। আমাদের সিটিং এরিয়াটাতে কার্ড পেমেন্ট শুধুমাত্র অ্যালাউড ছিল। 3-4 ঘন্টা খুব ভালো এনজয় করলাম। এবার ফেরার পালা। বাইরে বেরিয়ে এসে আমাদের ক্যামেরাটা আমরা কালেক্ট করলাম, করে এবার আমরা ফিরছি আমাদের এয়ারবিএনবির দিকে। ভাবছি রাস্তা থেকে এই ডিনারের জন্য কিছু কিনে নেব। আমাদের আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকের মতো আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।